আচ্ছা, আমরা ভারতের ইতিহাস নিয়ে যা জানি তার সবটা কি সত্যি, নাকি গল্পের অনেকটাই আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? চলুন, এই আলোচনায় আমরা ঠিক সেই সব লুকানো, সেই সব বিস্ময়কর গল্পগুলোই তুলে আনব, যা হয়তো আমাদের ভাবনাচিন্তার ধরনটাই বদলে দিতে পারে। দেখুন, এই আলোচনার শুরুটাই হচ্ছে একটা বেশ বেশ জোরালো দাবি দিয়ে। বলা হচ্ছে আমরা স্কুলে যে ইতিহাসটা পড়েছি সেটা নাকি সম্পূর্ণই না। মানে গল্পের অনেক জরুরি অংশ হয় হারিয়ে গেছে, নয়তো ইচ্ছে করেই আমাদের কাছ থেকে আড়াল করা হয়েছে। তো প্রশ্নটা হলো, এই যে অসম্পূর্ণ ইতিহাস, এর আসল চেহারাটা তাহলে ঠিক কেমন? চলুন প্রথম ভাগ থেকেই এর উত্তর খোঁজা শুরু করা যাক। শুরুতেই একদম গোড়ার প্রশ্নটা করা যাক, ভারতীয় সভ্যতা ঠিক কতটা পুরনো? আমরা পাঠ্য বইতে যা পড়ে এসেছি তার বাইরে এমন কিছু প্রমাণ সামনে আসছে যা আমাদের এতদিনকার বিশ্বাসকে রীতিমতো একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এই পর্বে আমরা দেখব কিভাবে জেনেটিক্স বা বংশাণুবিদ্যার মতো আধুনিক বিজ্ঞান ব্যবহার করে ভারতের এক প্রাচীন ইতিহাসের প্রমাণ তুলে ধরা হচ্ছে। এখানেই একটা চমকে যাওয়ার মতো তথ্য উঠে আসছে। জেনেটিক্স বলছে ভারতীয় উপমহাদেশের প্রধান যে পুরুষ বংশধারা তার শিকড় প্রায় ৫৫,০০০ বছরের পুরনো। আর সবচেয়ে বড় কথা হলো এর উৎপত্তি অন্য কোথাও নয়, এই ভারতেই। আমরা তো সবাই জানি আউট অফ আফ্রিকা থিওরির কথা, তাই না? যে মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখানে বলা হচ্ছে গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। এর পরে নাকি ঘটেছিল এক বিশাল আউট অফ ইন্ডিয়া যাত্রা। মানে ভারতীয় উপমহাদেশই হয়ে উঠেছিল আফ্রিকার বাইরে আধুনিক মানুষের ছড়িয়ে পড়ার অন্যতম একটা কেন্দ্রবিন্দু। শুধু জেনেটিক্স নয়, প্রত্নতত্ত্বও কিন্তু একই দিকেই ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন হরিয়ানার ভেরানা সাইটের কথা। সেখানে এমন সব সাংস্কৃতিক জিনিসের চিহ্ন মিলেছে, যেমন ধরুন সিঁথিতে সিঁদুর দেওয়া নারী মূর্তি বা শিবলিঙ্গ পুজো। ভাবুন তো, এই প্রথাগুলো আজও চলে আসছে। এটা একটা অবিশ্বাস্য সাংস্কৃতিক ধারাবাহিকতা, তাই না? আচ্ছা, এবার আসা যাক ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটায়, আর্য আগ্রাসন তত্ত্ব। চলুন দেখি এই প্রচলিত ধারণার বিরুদ্ধে এখানে ঠিক কি যুক্তি তুলে ধরা হচ্ছে। সাধারণত আর্য আগ্রাসন তত্ত্বে কি বলা হয়? যে বাইরে থেকে একদল লোক এসে এখানকার সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানে একটা খুব সহজ প্রশ্ন তোলা হচ্ছে, যদি সত্যি এত বড় একটা আগ্রাসন হয়ে থাকে তাহলে তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ কই? কোনো ভাঙা শহর, কোনো গণকবর কিছু নেই। বরং সংস্কৃতির যে ধারাবাহিকতা সেটা কিন্তু একদম অটুট। বিষয়টা আরও গভীরে যাচ্ছে জেনেটিক আর ভাষাগত প্রমাণ দিয়ে। যেমন হ্যাপ্লোগ্রুপ R1A1 নামে একটা জেনেটিক মার্কার আছে। এটাকে অনেকটা বংশের একটা পরিচয়পত্রের মতো ভাবতে পারেন। সেটা দেখে মনে হচ্ছে মানুষের যাত্রাটা ভারত থেকে ইউরোপের দিকে হয়েছিল, ইউরোপ থেকে ভারতে নয়। আর ঋগ্বেদের বয়স বিচার করলে সংস্কৃত ভাষার জন্ম যে ভারতেই, সেটাও বেশ স্পষ্ট হয়ে যায়। এবার আমরা এমন কিছু প্রভাবশালী ভারতীয় জনগোষ্ঠীর কথা শুনব যাদের বিশাল অবদানের কথা ইতিহাস বইয়ের পাতা থেকে হয়তো প্রায় মুছেই গেছে বা ইচ্ছে করেই সরিয়ে রাখা হয়েছে। চোল সাম্রাজ্যের কথা একবার ভাবুন তো। প্রায় ১৫০০ বছর ধরে তারা শাসন করেছে, আর তাদের প্রভাব শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন্স পর্যন্ত। তারা শুধু রাজ্য জয় করেনি, গোটা অঞ্চলে ভারতীয় সংস্কৃতি আর সংস্কৃত ভাষাকে পৌঁছে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আজকের যে দক্ষিণ চীন সাগর, সেটা একসময় চম্পা সাগর নামে পরিচিত ছিল, তাদেরই নামে। এবার একটা খুব করুণ, একটা মর্মস্পর্শী ইতিহাস শুনুন। রোমানি বা জিপসি জনগোষ্ঠী, জানেন কি তাদের শিকড়ও এই ভারতেই? প্রায় ১০০০ বছর আগে তুর্কি আক্রমণকারীরা তাদের কৃতদাস হিসাবে এখান থেকে নিয়ে যায়। আর তারপর থেকেই শুরু হয় তাদের সেই কষ্টের, সেই যাযাবর জীবন। সারা ইউরোপে তারা ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু জীবনটা কেটেছে শুধু বঞ্চনা আর অত্যাচারের মধ্যে দিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই অত্যাচারিত জনগোষ্ঠীর অবদান লুকিয়ে আছে এমন কিছু মানুষের মধ্যে, যাদের আমরা সবাই চিনি, সবাই শ্রদ্ধা করি। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু বলা হচ্ছে চার্লি চ্যাপলিন, এলভিস প্রেসলি, এমনকি পাবলো পিকাসো, এই কিংবদন্তিদের শরীরেও নাকি রোমানি রক্ত ছিল। ভাবুন একবার, ভারতের এক যাযাবর জনগোষ্ঠীর সঙ্গে বিশ্বের সেরা শিল্পীদের এই যোগাযোগটা কতটা অবিশ্বাস্য। চলুন এবার এমন একটা অধ্যায়ে যাওয়া যাক যেখানে আমরা দেখব একদিকে কিভাবে জ্ঞানকে ধ্বংস করা হয়েছে, আবার অন্যদিকে সেই জ্ঞানই কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে পৃথিবীতে একটা স্থায়ী ছাপ রেখে গেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ধ্বংসের কথাটা ভাবুন। এটা ছিল জ্ঞানের এক অপূরণীয় ক্ষতি।
বলা হয় লক্ষ লক্ষ বইয়ের সেই বিশাল সংগ্রহ পুড়ে ছাই হতে নাকি কয়েক মাস সময় লেগেছিল। আর এই ঘটনাটাকেই আমাদের লিখিত ইতিহাসের অভাবের একটা বড় কারণ হিসেবেও দেখানো হয়। কিন্তু দেখুন, জ্ঞান শুধু ধ্বংসই হয়নি, ছড়িয়েও পড়েছে। একটা দারুণ উদাহরণ হলো কুংফু। এই যে এত বিখ্যাত একটা মার্শাল আর্ট, এর জন্মও কিন্তু বুদ্ধিধর্ম নামে এক ভারতীয় সন্ন্যাসীর হাত ধরে। তিনি শাওলিন টেম্পেলের সন্ন্যাসীদের আত্মরক্ষার জন্য যা শিখিয়েছিলেন, সেটাই পরে কুংফু আর এশিয়ার আরও অনেক মার্শাল আর্টের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এত সব পুরনো গল্প শুনে মনে হতেই পারে আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়। আচ্ছা, এই শেষ পর্বে আমরা ঠিক সেই যোগসূত্রটাই খোঁজার চেষ্টা করব। এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ধারণার কথা বলা হচ্ছে। এর মানে কি? মানে হলো ব্রিটিশরা নাকি ইচ্ছে করে আমাদের ইতিহাসকে বদলে দিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, ভারতীয়দের মনে হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে বিভেদ তৈরি করা আর নিজেদের শাসনকে একটা বৈধতা দেওয়া। কিন্তু প্রশ্নটা হলো, সেই বদলে দেওয়া ইতিহাস আজও কেন টিকে আছে? এর কারণ হিসেবে বলা হচ্ছে, স্বাধীনতার পরে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করতে পারিনি। সেই পুরনো কাঠামো, সেই পুরনো পাঠ্যবইগুলোই অনেকাংশে থেকে গেছে। আর সবশেষে একটা খুব শক্তিশালী বার্তা উঠে আসছে, যদি নিজের ইতিহাস না জানা থাকে তবে কোনো ভবিষ্যৎও নেই। মানে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে গেলে নিজের আসল অতীতটা জানাটা যে কতটা জরুরি, সেটাই এখানে বলা হচ্ছে। এ পুরো আলোচনাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন রেখে, আর সেই প্রশ্নটা হলো, ইতিহাসে এমন আরও কত গল্প যে লুকিয়ে আছে কে জানে? প্রচলিত কাহিনীর বাইরেও হয়তো এমন অনেক সত্যি আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।